বিয়ের ১ মাসের মাথায় জানতে পারলাম আমার শাশুড়ি গর্ভবতী। পর্ব ১। আমার স্বামী বিদেশে থাকতেন। আমি আর আমার শাশুড়ি বাড়িতে একা থাকতাম। আমার শাশুড়ি ছিলেন বিধবা। তিনি প্রতিদিন সন্ধ্যায় খাবার রান্না করতেন, নিয়ে যেতেন এবং বলতেন, আমি এটি একজন অনাথকে দেই, যাতে তোমার শ্বশুর পুণ্য পান। একদিন শাশুড়ি অজ্ঞান হয়ে যায় এবং ডাক্তার দেখান। ডাক্তার বললেন, আপনার শাশুড়ি গর্ভবতী। আমি আমার শাশুড়িকে কিছুই জানাইনি। পরের দিন আমি আমার শাশুড়িকে অনুসরণ করে একটি পুরনো বাড়িতে গেলাম। সেখানে গিয়ে দরজা খোলার সাথে সাথে আমার হুঁশ উড়ে গেল। কারণ আমার শাশুড়ি, আমি আমার মামার বাড়িতেই থাকতাম, আমার কেউ ছিল না। আমার জন্য আসা প্রথম সম্পর্কটাকে মামা হ্যাঁ বলে দেয় এবং আমাকে কোনো রকমে বিয়ে দিয়ে বাড়ি থেকে দূরে পাঠিয়ে দেয়। যেহেতু তার নিজের মেয়েদের বিয়ের ব্যবস্থাও করতে হতো, তাই তিনি দ্রুত আমার বিয়ে ঠিক করেছিলেন। আমি তার মেয়েদের চেয়ে বেশি সুন্দর ছিলাম, তাই মামি ভয় পেয়েছিলেন যে সবচেয়ে সেরা সম্পর্কটি আমার কাছে আসবে। তাই যখন অভিজিতের সম্পর্ক আমার কাছে এলো, মামি মামার কাছে উল্টোপাল্টা বলে আমাকে বিয়ে দিয়ে দিল। কিন্তু আমি ভাগ্যবান যে আমি এত ভালো স্বামী পেয়েছি। আমার স্বামী খুব ধনী ছিলেন না, তবে বিয়ে করার সাথে সাথেই তিনি অর্থের অভাবের মুখোমুখি হয়েছিলেন। কারণ আমার বিয়েতে অনেক ব্যয় হয়েছিল। আমার স্বামী ভালোভাবে বিয়ে করার জন্য অনেক ঋণ নিয়েছিলেন, তাই তাকে সেই ঋণ শোধ করার জন্য বিদেশে যেতে হয়েছিল, যাতে তিনি কিছু টাকা উপার্জন করে নিয়ে আসতে পারেন। এতে ঋণও কমবে এবং তারও ভালোভাবে সংসার চালানো যাবে। তার কাগজপত্র ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছিল, তাই তিনি উপার্জন করতে দুবাই গিয়েছিলেন, যেখানে তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল। আমার বিয়ের মাত্র 2 মাস হয়েছে যেখানে আমার স্বামী দেশ ছেড়ে চলে গেছেন এবং আমি খুবই কষ্ট বোধ করছিলাম। আমি আমার স্বামীর সঙ্গে খুব বেশি সময় কাটানোর সময় পাইনি। অভিজিৎ আমাকে বলেছিল যে আমি খুব শীঘ্রই ফিরে আসব, একটু ধৈর্য ধরো, টাকার সমস্যা অনেক বেশি, শুধু বিয়ে নয়, আমি নিজের বাড়ি বানানোরও চেষ্টা করছি। কারণ এই মুহূর্তে আমরা ভাড়া বাড়িতে থাকি। আপনি কি চান না যে আমাদের নিজস্ব একটা বাড়ি থাকুক? এই ধরনের কথা বলে অভিজিৎ আমার দুঃখ দূর করার চেষ্টা করেছিল। কারণ তার চলে যাওয়ার খবর শুনে আমি অনেক দিন থেকে বিষণ্ণ ছিলাম। তখন আমি ভেবেছিলাম তিনি ঠিক বলেছেন, আমাকে একটু অপেক্ষা করতে হবে। এরপরে যখন আমাদের আর্থিক পরিস্থিতি ঠিক হবে, তখন আমরা একটি সুখী জীবন শুরু করব। আমি আমার স্বামীকে দেশের বাইরে পাঠিয়ে দেই। আমি এবং আমার শাশুড়ি একই বাড়িতে রয়ে যাই। এই অল্প সময়ের মধ্যে আমার আর আমার শাশুড়ির মধ্যে খুব বেশি কথা হয়নি। যেহেতু আমি জানতাম যে আমার স্বামীর সাথে কাটানোর জন্য আমার কাছে খুব কম সময় রয়েছে, তাই আমি বিয়ের পর থেকে সমস্ত সময় দিনরাত আমার স্বামীর সাথেই কাটিয়েছি। আমি আমার শাশুড়ির সাথে বসে কথা বলার সময় পাইনি, বা এই মুহূর্তে তার কোনো প্রয়োজনও ছিল না। আমি শুধু অনাথ রান্না করে দিতাম আর উনি চুপচাপ খেয়ে নিতেন। আমার শাশুড়ি সারাদিন এবং সারারাত কী করতেন তা নিয়ে আমি কোনো মাথা ঘামাচ্ছিলাম না। কিন্তু এখন যখন আমার স্বামী চলে গেছে, আমার শাশুড়ি এবং আমি বাড়িতে ছিলাম, তাই আমরা একটু একটু কথা বলতাম। কিন্তু আমার শাশুড়ি অদ্ভুত ছিলেন। তিনি সাধারণ শাশুড়ির মতো ছিলেন না। আমি যখন কাজ করতাম না, তখন তিনি আমাকে কিছু বলতেন না। তিনি চুপচাপ কাজটি নিজেই করতেন। আমি যদি ঘুম থেকে উঠতে দেরি করতাম, সে সকালের জলখাবার বানিয়ে দিত। তারপর আমি আমার নোংরা কাপড় ধোয়া শুরু করতাম। এই সমস্ত বিষয় আমাকে খুশি করেনি, বরং রাগ হতে শুরু করেছিল। একদিন আমি ওনাকে বললাম যে, আপনি এলাকার লোকদের কি বলতে চান যে আপনার পুত্রবধূ কাজ করে না? সে সারাদিন শুধু ঘুমায়, কাপড় ধুতে পারে না, পরিষ্কার করতে পারে না। আপনি পুরো এলাকা জুড়ে আমাকে বদনাম করতে চান, তাই না? আমি শুধু এইটুকুই ওনাকে বলেছিলাম। তারপরে আমার শাশুড়ি আর কোনো কাজ করেননি। এখন যদি কয়েক সপ্তাহ ধরে আমার জামাকাপড় নোংরা থাকতো, তাহলে সেগুলো সে আর ধুয়ে ফেলতো না। দেরিতে ঘুম থেকে উঠলে আমার জন্য চা নাস্তা বানাতো না। তিনি শুধু নিজের জন্য তৈরি করতেন। আমি অবাক হয়েছিলাম, তিনি আমার সাথে ঝগড়াও করেননি। পরিবর্তে তিনি নীরবে সমস্ত কাজ ছেড়ে দিয়েছিলেন। এর কয়েকদিন পর অদ্ভুত এক ঘটনা ঘটে। আমি যখনই রান্না করতাম, তিনি আমাকে একজনের জন্য বেশি খাবার রান্না করতে বলতেন। আমি জিজ্ঞাসা করলাম, বাড়িতে আমরা মাত্র 2 জন, তাহলে 3 জন কেন খায়? তখন তিনি বললেন, তোমার শ্বশুর আর বেঁচে নেই, তাই আমি তার খাবার একজন গরিবকে দেব, যাতে সে পুণ্য লাভ করে। আমি আমার শাশুড়ির কাছ থেকে এটি শুনে খুবই অবাক হয়েছিলাম, কারণ তিনি আজকের আগে কখনো এটি উল্লেখ করেননি আমার কাছে। যতদিন আমার স্বামী এখানে ছিলেন, তিনি আমার শ্বশুরের খাবার তিনি কাউকে দিতেন না। আশ্চর্যজনকভাবে তিনি দিনের জন্য খাবার দিতেন না, কেবল রাতের জন্য দিতেন। আমার মনে অনেক প্রশ্ন আসতে শুরু করে, কিন্তু আমি জিজ্ঞাসা করা সঠিক মনে করিনি। আমি ভেবেছিলাম যে সম্ভবত তিনি আগে থেকেই খাবার দিতেন। আমি আমার স্বামীর প্রতি নিমগ্ন ছিলাম, তাই আমি কখনোই খেয়াল করে দেখিনি।
তিনি একজন দরিদ্র ব্যক্তিকে খাবার দিতেন, কিন্তু এটা আমার খুব ভালো লেগেছে। এটা একটি ভালো জিনিস ছিল। ওনার স্বামী 2 বছর আগেই মারা যান এবং সে তার পুণ্যর জন্য একজন দরিদ্র ব্যক্তিকে খাবার দিচ্ছিল। খুব কম মহিলাই আছেন যারা তাদের স্বামীর পুণ্যের জন্য এরকম ভালো কাজ করেন। আমি আমার জীবনে এরকম খুব কম মহিলা দেখেছি এবং আমি আমার শাশুড়িকে দেখে খুব খুশি হয়েছি। তাকে একজন শুষ্ক মহিলা মনে হয়েছিল যার কোনো কিছুতে আগ্রহ ছিল না। আমি তার মধ্যে কখনো কোনো বিশেষ ভালো কোনো স্বভাব দেখিনি, তবে আমি এই বিষয়টি খুব পছন্দ করেছিলাম এবং তার প্রতি শ্রদ্ধা আমার হৃদয়ে অনেক বেড়ে গিয়েছিল। এটা ঘটেছিল কারণ আমি সদ্য বিবাহিত ছিলাম এবং আমি আমার স্বামীকে খুব বেশি ভালোবাসতাম এবং আমি তাকে অনেক মিস করতাম। তাই আমি আমার শাশুড়ির ব্যথা অনুভব করছিলাম। আমি ভাবতাম যে আমি আমার স্বামীকে এতটাই ভালোবাসি যে তাকে অল্প সময়ের জন্য দেশের বাইরে বাধ্য হয়ে যেতে হয়েছে, তাতেই আমার এই অবস্থা। যদি আমি আশা করি সে ফিরে আসবে। আমার শাশুড়ির স্বামী পৃথিবী ছেড়ে চলে গেছেন এবং তিনি আশা করেননি যে তিনি আর কখনো ফিরে আসবেন। এমন একটা কথা ভেবে আমার হৃদয় একদম ভারাক্রান্ত হয়ে যায় এবং তারপর আমি আমার শাশুড়ির প্রতি সহানুভূতি জানাতে শুরু করি। যেসব নারী তার স্বামীকে খুব ভালোবাসতেন আমি সেই নারীকেই পছন্দ করতাম এবং আমি এমন মহিলাদের পাশে বসতে চাইতাম না যারা বিনা কারণে তাদের স্বামীদের সাথে খারাপ ব্যবহার করত। আমার শাশুড়ি প্রতিদিন খাবার নিয়ে বাড়ির বাইরে যেতেন এবং দীর্ঘ সময় বাইরে থাকতেন। এমনকি আমার ঘুম পেলেও আমাকে জেগে থাকতে হতো, কারণ আমার শাশুড়ির জন্য দরজা খুলতে হতো। একদিন মন খারাপ করে শাশুড়িকে বললাম, আপনি যদি খাবার দিতে যান তাহলে এত দেরি করেন কেন? আমাকে তাড়াতাড়ি ঘুমাতে হয় যাতে আমি সকাল সকাল উঠে অভিজিতের সাথে ফোনে কথা বলতে পারি। আমার শাশুড়ি বলেন, গরিবদের খাবার দেওয়ার পর আমি পাড়ার মহল্লায় যাই, সেখানে কথা বলি, তাই একটু দেরি হয়ে যায়। পরের দিন থেকে ঘুমোতে চলে যাও এবং আমাকে নিয়ে চিন্তা করো না। আমি বাইরে থেকে দরজা লক করে যাব এবং চাবিটি আমার কাছে রাখবো। আমার শাশুড়ির কাছ থেকে এই কথা শুনে আমি স্বস্তি পেয়েছিলাম, অর্থাৎ আমার সমস্যার সমাধান হয়েছে। এখন আমি নির্বিঘ্নে ঘুমাতে পারি। আমার স্বামী যেখানে নাইট ডিউটিতে ছিলেন তাই তিনি রাতে আমার সাথে কথা বলতেন না, তাই আমি তাড়াতাড়ি শুয়ে যেতাম। আমরা সকালে কথা বলতাম এবং তারপর দিনে বেশ কয়েকবার কথা বলতাম। আমি ভেবেছিলাম আমার শাশুড়ি একা বিরক্ত হয়ে যান, তাই তিনি প্রতিদিন পাড়ার মহিলাদের বাড়িতে যেতেন এবং সেখানে বসতেন।